নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদের আজকের অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, তার কারণ এই অনুষ্ঠান থেকে আমরা আপনাদের সুস্থতার কথা বলে থাকি। আপনারা কিভাবে নানা রোগ থেকে মুক্ত হবেন, আয়ুর্বেদের মাধ্যম দিয়ে কিভাবে রোগ সারিয়ে তুলবেন, তার নানাবিধ তথ্য আপনাদেরকে প্রদান করে থাকি। এবং বেদজ্ঞান আয়ুর্বেদ এই সংস্থাটির নাম নতুন করে আমার বলার কোনো অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সংস্থাটি তার চেম্বার যদি শুধুমাত্র খুলেছে তা নয়, সুনামের সঙ্গে এবং সফলতার সঙ্গে তারা কাজ করছেন। তার কারণ একটাই, যারা এই বেদজ্ঞান আয়ুর্বেদে আসছেন তারা কিন্তু উপকৃত হচ্ছেন বলেই তারা আসছেন, আবার অন্যদেরকেও আসার জন্য অনুপ্রাণিত করছেন। আর এই কর্মকাণ্ডটি যার হাত ধরে দীর্ঘ সময় ধরে অত্যন্ত সফলতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে চলে আসছে, তিনি আর কেউ নন, আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন এই মুহূর্তে হটসেটে, ডাক্তার সুলতান খান। আপনাকে আরও একবার স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য। নমস্কার। মূলত প্রত্যেকটা এপিসোডে আমরা একটি করে রোগ নিয়ে একটু আলোচনা করি, তার ফাঁকে আপনারা আপনাদের সমস্যা নিয়ে টেলিফোনের মাধ্যমে চলে আসেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। তবে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার ডাক্তারি পরিভাষায় বলা হয় পেপটিক আলসার। এই পেপটিক আলসার আমরা জানি মূলত পেটে হয়ে থাকে, পেটের একটি সমস্যা, এবং এই সমস্যাটা দীর্ঘতর হতে থাকলে কিন্তু সেটা ভয়ঙ্কর বা ভয়ানক হয়ে যেতে পর্যন্ত পারে। এবার আমি আপনি সাধারণ মানুষ কি করে বুঝবো যে পেটে ব্যথা করছে সেটা পেপটিক আলসার থেকে করছে কিনা, কিংবা আমার বমি হচ্ছে সেটা পেপটিক আলসারের কারণে হচ্ছে কিনা, কিংবা আমার খেতে ইচ্ছে করছে না তার জন্য পেপটিক আলসার দায়ী কিনা, কি কারণে পেপটিক আলসার হতে পারে? আপনারা সেই কাজগুলোই করছেন না তো? আপনারা আজকে এই জায়গাটাতে একটু বেশি করে ফোকাস করুন। স্যার, আমি সেই কারণে প্রথমে একটু জানার চেষ্টা করব যে হোয়াট ইজ পেপটিক আলসার, পেপটিক আলসার ব্যাপারটা কী? দেখুন, আলসার মানে আমরা সবাই জানি যে একটা ঘা, যেটা আমাদের বেসিক্যালি আমরা অনেক পেশেন্টদের শুনি পেটে জ্বালা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, কালো পায়খানা হচ্ছে বা কফি কালারে ভমিটিং হচ্ছে। আমার এই সিমটম বেসিক্যালি আমাদের আলসারে দেখা যায়। কেন কি, যখন আমাদের ঘা হয়ে যায় তার উপরে যখন আমরা স্পাইসি ফুড বা এমন কিছু খাওয়া দাওয়া করি যেটা কিন্তু গিয়ে সেই ঘা উপর কিন্তু ইরিটেশন তৈরি করে, তখন কিন্তু এই রকম লক্ষণ বা সিমটম আমরা আমাদের শরীরে দেখতে পারি। পেপটিক আলসার এটা এখন বলতে গেলে কম বেশি অনেক পেশেন্টকেই আমরা দেখতে পাচ্ছি। কেন কি, দীর্ঘদিনের সমস্যাকে আমরা যখন অ্যাভয়েড করি বা এমন লাইফস্টাইল আমরা লিড করছি যেখানে কিন্তু আলটিমেটলি আমাদের স্টমাকে যে লেয়ারগুলো রয়েছে সেটা আস্তে আস্তে কিন্তু কমে যায়, বা অ্যাসিড যেটা রয়েছে আমাদের স্টমাকে সে আরও বেশি স্ট্রং হয়ে যায়। এটা কেন হয়? মানে এই যে আপনি যেটা বলছেন যে অ্যাসিডটা স্ট্রং হয়ে যায়, এটা 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 কেন হয়? মানে কী কারণের রয়েছে? দেখুন, বেশ একটা নর্মাল ফান্ডা বলছি আমি, যেটা স্টমাক যেটা আমাদের রয়েছে, স্টমাকে আমাদের একটা মিউকাস লেয়ার রয়েছে, আর স্টমাকে বেসিক্যালি আমাদের অ্যাসিড রয়েছে। তো অ্যাসিড যেটা কাজ করে আমাদের খাওয়া দাওয়াকে ডাইজেস্ট করার জন্য হেল্পফুল কাজ করে। আর অ্যাসিড এতটা স্ট্রং থাকে যে আমি আমার হাতে নিলে আমার হাতটা কিন্তু ফুটো হয়ে যেতে পারে, মানে অ্যাসিড এতটা স্ট্রং হয়। তো ন্যাচুরালি তাকে প্রোটেকশন রাখার জন্য আমাদের স্টমাকে একটা লেয়ার রয়েছে, তাকে আমরা মিউকাস বলি আমরা। আচ্ছা, কোনো কারণে যেন যখন মিউকাস কমে যায় বা অ্যাসিড পাওয়ার আর বেশি হয়ে যায় আর মিউকাসটা কমে যায়, তখন কন্টিনিউয়াসলি একটা ইরিটেশন সেখানে আমাদের কিন্তু একটা আলসার ফর্ম করে। এই যে আপনি বললেন কোনো কারণে মিউকাসটা যদি কমে যায়, এই মিউকাস কমে যাওয়ার পেছনে কি কোনো নির্দিষ্ট কিছু কারণ আছে? অবশ্যই কারণ রয়েছে। আমাদের এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা আমাদের স্টমাকে থাকে। আচ্ছা, স্টমাকেও বসবাস করে থাকে। আচ্ছা, কিন্তু কিছু কারণের জন্য সে কিন্তু মানে ওভার অ্যাক্টিভ হয়ে যায় বা মাল্টিপল হতে চলে যায়। তার জন্য কিন্তু আমাদের স্টমাকে যেটা পেপটিক আলসার হওয়ার দুটো সবথেকে বড় কারণ হচ্ছে, একটা হচ্ছে এইচ পাইলোরি অ্যান্ড সেকেন্ড হচ্ছে NSAID ওষুধ, মানে যেটা পেন কিলার আমরা খাই। পেন কিলার ওষুধ আমরা যেটা খাই, আচ্ছা, কি পেন কিলার যখন বারবার আমরা খাই সেটা একটা গ্যাস্ট্রিক ইরিটেন্ট আমাদের স্টমাকে তৈরি করে। এই জন্য যখনই পেন কিলার খাওয়া হয় তখন তার সঙ্গে ডক্টরবাবু একটা গ্যাসের ওষুধ আপনাকে গার্ড দিয়ে রাখেন, যাকে H2 ব্লকার বলা হয়, সেটা দিয়ে রাখেন। তাহলে কী হবে, আপনার গ্যাস্ট্রিক ইরিটেন্ট হবে না। কিন্তু
কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু তাদের একটা হ্যাবিচুয়াল হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, যে কিছু হলেই কিন্তু সে পেইন কিলার কিন্তু কন্টিনিউসলি ইউজ করতে থাকে। আমি আসবো এখানটা, একটা ইন্টারাপ্ট করছি আপনার, কারণ তার টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছে টেলিফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া থেকে আমি নীরজ চ্যাটার্জি বলছি। বাঁকুড়া থেকে? নীরজ চ্যাটার্জি। আচ্ছা বলুন নীরদবাবু। আমার প্রবলেম আর কি, বুঝলেন? কি আছে? কিডনি দুটো আমার মানে প্রবলেম আর কি, কিডনি ডায়ালিসিস চলছে আমার আচ্ছা। সপ্তাহে দুদিন। হ্যাঁ, হ্যাঁ এবং ওষুধ খুব হাইলি হয়ে যাচ্ছে, মানে যে দেখাচ্ছি আমার বেশ ভালো নেই আর কি। আমি চাইছি যে আপনাদের সঙ্গে পরামর্শ দিয়ে করে যদি কোনো ভালো ট্রিটমেন্টে থাকতে পারি। বা কিডনিতে কি হয়েছে বললেন আপনি? কিডনি দুটো প্রবলেম, কি প্রবলেম, প্রবলেম? এবং সেই কারণে ডায়ালিসিস চলছে না। ও ডায়ালিসিস চলছে? হ্যাঁ ডায়ালিসিস চলছে সপ্তাহে দুদিন। সপ্তাহে 2 দিন? ওকে। হ্যাঁ, কতদিন থেকে চলছে ডায়ালিসিস আপনার? ডায়ালিসিস আমার হয়ে গেল মোটামুটি ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস। আপনার বয়স কত? আমার বয়সটা হলো 65+। 65+। এই রোগটা কবে ধরা পড়েছিল আপনার, কিডনির সমস্যাটা? কিডনির সমস্যাটা ধরা পড়েছিল ঠিক পুজোর আগে আর কি, ওই আশ্বিন মাসে দুর্গাপূজার সময়। দুর্গাপূজার সময়? মানে তখন যখন ধরা পড়েছিল এত তো হাই ছিল যে আপনাকে ডায়ালিসিস করতে হয়েছে? হ্যাঁ, তখন আমার ক্রিয়েটিনটা প্রায় 12 হয়ে গেছিল, 11-12। কত ছিল? 12। 12 হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইউরিয়া কত ছিল? ইউরিয়াটাও একটু বেশি ছিল। রিপোর্টটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ইউরিয়াটাও ঠিক আছে, hemoglobinটা ঠিক আছে, কম আমি ছিল। বুঝতে পেরেছি। আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ডায়ালিসিস করছেন সপ্তাহে 2 দিন, আপনি সিকেডি পেশেন্ট, আপনার কেটিনাইন হাই ছিল, সেই জন্য ডায়ালিসিস স্টার্ট হয়েছে আপনার। আর 12 আপনি বলছেন। তো এখন দেখুন, আমরা রিসেন্টলি আমরা বাঁকুড়াতে ছিলাম, আবার বাঁকুড়া যেতে যেতে পরের মাসের লাস্টের দিকে আমরা যাব বাঁকুড়া। বেটার হবে আপনি একটা অনলাইন কনসালটেশন করুন, কেন কি ইমিডিয়েটলি আপনার মেডিসিন আমাদেরকে সাপোর্টিভ কিছু মেডিসিন আপনাকে দিতে হবে, আর আপনার সঙ্গে কিছু কথাও আমাকে বলতে হবে। আপনি দেখুন যে হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে, নাম্বারটা নোট করুন। কালকে একটা অনলাইন কনসালটেশন করুন আপনি। অনলাইন কনসালটেশন সঙ্গে আপনার কাছে যা যা রিপোর্টগুলো রয়েছে, ইউএসজি রিপোর্ট, ব্লাড পরীক্ষা যা যা করে রয়েছে আপনার কাছে, সমস্ত রিপোর্ট আপনি পাঠান। দেখার পর আমি আপনার সঙ্গে কথা বলবো। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে, আপনি যখন কালকে মানে কথা বলবেন, আপনার রিপোর্টগুলো পাঠাবেন, সেটা দেখে আমি আপনাকে ফার্দার ডিটেলটা দিয়ে দেবো। কোন নাম্বারে ফোন করবেন এর ক্ষেত্রে আপনার যদি প্রশ্ন থাকে, আপনি দেখুন আমাদের স্ক্রিনে এই যে হলুদ বক্সটার মধ্যে যে দুটো নাম্বার রয়েছে, একটি হলো 9076341643, আর অন্যটি দেখুন 9831068089 68089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি এক্ষুনি ফোন করতে পারেন। ফোন করে যেটা স্যার বললেন যে অনলাইনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, যে আমি কোন সময় অনলাইন আপনি করবেন, যাবতীয় আর যা যা কথা বলার আপনি কথা বলে নিতে পারেন। শুধু আপনি নন নীরদবাবু, আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, এই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন, আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, অবশ্যই আপনারা ফোন করতে পারেন। আমরা যেখানে ছিলাম সেখানটা আবার একটু ফিরছি, যে পেপটিক আলসার নিয়ে আমাদের আলোচনা চলছে। সেখানে আপনি বলছিলেন যে পেন কিলার ইট ইজ দ্য কজ অফ পেপটিক আলসার, এবং যারা পেন কিলার, এইখানে একটা বিষয় আমরা দেখি যে পেন কিলার খাবার প্রবণতাটা ছেলেদের মধ্যে যে থাকে না তা নয়, থাকে, আছে, কিন্তু মেয়েদের মধ্যে একটু বেশি লক্ষ্য করা যায়। এর একটা নির্দিষ্ট মেয়েদের একটা কারণ রয়েছে, তাদের মান্থলি একটা যে মেনস্ট্রুয়েশনের প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে একটা অনেকের পেটে প্রচণ্ড ব্যথা হয়, তার জন্য সে পেন কিলার খায়, বা কোথাও ব্যথা বেদনা লাগলো তার জন্য পেন কিলার খায়। এই যে ব্যথা হলেই আমরা পেন কিলার খাবার একটা প্রবণতা, তাহলে এইটা কি আমাদের পরবর্তীতে পেপটিক আলসারের দিকে ঠেলে দিতে পারে? দেখুন, বেসিক্যালি কী হয় না, যে পেন কিলার ডক্টরবাবু যখন লিখেন, উনি একটা সময় পর্যন্ত খেতে দেন আপনাকে। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যে পেশেন্ট ওই জিনিসটাকে যখন লাভ পেয়ে যায়, সেটা বোঝে না যে এটা কোনো চিকিৎসা না, এটা হচ্ছে সাময়িক কিছু রিলিফ। যে এখন আপনার হাঁটু ব্যথা হচ্ছে, এটা কিছু রিলিফ, কোমরে ব্যথা হচ্ছে, তাতে কিছু রিলিফ, আপনি পড়ে গেছেন, আঘাত লেগেছে, তার জন্য কিছু রিলিফ। কিন্তু আপনি যখন পার্মানেন্টলি তাকে আপনি রুটিনভাবে যখন আপনি খাচ্ছেন, সেটা আলটিমেটলি আপনার স্টমাকে গিয়ে একটা গ্যাস্ট্রিক ইরিটেন্ট তৈরি করে, আর সেখান থেকে আপনার কিন্তু আলসার হওয়ার চান্সেস বেড়ে যায়। নট অনলি ফিমেল, মেল পেশেন্ট হোক,
সেমই কন্ডিশন, দুজনের জন্য সেম কন্ডিশন। আর সেকেন্ড কিছু পেশেন্ট রয়েছে যারা ওভার দি কাউন্টার মেডিসিন খান, ডক্টরবাবু প্রেসক্রিপশন দরকার নেই বা বাবুর কাছে যান না, ওরা ডাইরেক্টলি কিছু হলেই ডাইরেক্ট মেডিকেল স্টোরে চলে যায়। সেখান থেকে হ্যাঁ, ডক্টর ওনাকে গিয়ে বললেন যে আমার এমন এমন সমস্যা হচ্ছে, আমি কী করব। তো উনি এমন আপনাকে কিছু ওষুধ, আপনার পেটে অলরেডি কিছু সমস্যা রয়েছে, তার পাশে উনি আপনাকে এমন কিছু ওষুধ দিয়ে দিলেন যার জন্য কিন্তু আপনার পেটে আলটিমেটলি এই সমস্যাটা তৈরি হয়ে গেল। বেশ, কি কি লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পেপটিক আলসার হয়েছে, জানেন কি? জানবো, কিন্তু তার আগে একটি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, শ্রীবাস ঘোষ বলছি। হ্যাঁ, শ্রীবাস ঘোষ, শ্রীবাস, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। বলুন সমস্যা। সমস্যা হচ্ছে আমার বুকের নিচে যে ফুলে থাকে আর ব্যথা করে, হ্যাঁ, আর নারীর দুই সাইডটা ব্যথা, অনেক বহুত দিন থেকে গ্যাসের ওষুধ খাই, কমে যায়, আবার হয়, হ্যাঁ, মানে খুব অসুখে পড়ে রয়েছি। বয়স কত বললেন? বয়সে 43। কত বছর থেকে এই সমস্যাটা আপনার? আমার মোটামুটি এই 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস। ডক্টর দেখিয়েছেন? ডাক্তার দেখেছি, ওষুধ দিয়েছিল, কমেছিল, ফটো করেছিলাম, হ্যাঁ, বললো গ্যাসের ব্যথা, হ্যাঁ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন শ্রীবাস। দেখুন, এটা হচ্ছে ইনকমপ্লিট ট্রিটমেন্ট, ঠিক আছে? আই ডোন্ট নো আপনি ডক্টরের সঙ্গে ফলো আপ করেছেন কি না, বা ডক্টরবাবু আপনাকে এভাবে ক্যাচুয়াল গ্যাসের সমস্যা বলে ছেড়ে দিয়েছে। এটা ইনকমপ্লিট ট্রিটমেন্ট। আপনি যখন ওষুধ খেয়েছেন, তারপর আপনি যখন রিলিফ পাচ্ছেন না পারমানেন্টলি, তখন কিন্তু ফার্দার কিছু ইনভেস্টিগেশন করে নেওয়াটা উচিত ছিল, যে আপনার পেটে অন্য কোনো সমস্যা হচ্ছে কি না, বা লিভার আপনার কেমন ফাংশন করছে, এটা দেখা উচিত ছিল। কোনো প্রবলেম নেই, আপনি বারাসাত থেকে বলছেন, দমদম আমার চেম্বার রয়েছে। আর অ্যাসিডিটির জন্য আয়ুর্বেদে তো খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, বৃহস্পতিবার রবিবার আমরা দুদিনই থাকি দমদমে। একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন, 1 থেকে 2 মাস চিকিৎসা করে দেখুন, আপনি অনেকটাই ভালো হয়ে যাবেন। বেশ, আমি আবার আলোচনায় ফিরছি। অর্থাৎ লক্ষণ নিয়ে আমাদের কথা হচ্ছিল বা প্রশ্ন ছিল যে কি কি লক্ষণ মানে আমার মধ্যে হলে আমি অনুমান করতে পারি যে আমার পেপটিক আলসার হলেও হতে পারে। দেখুন, আমরা 2 ধরনের আলসার বেসিক্যালি পেটে দেখি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। আচ্ছা, তো লক্ষণ মোস্ট প্রবাবলি সেমই থাকে, শুধু এক জায়গায় তফাৎ আছে, সেটাও আমি বলে দিচ্ছি আপনাকে। সিমটমস যেটা আমরা দেখি সেটা হচ্ছে পেটে জ্বালা, পেটে পেন আমরা দেখি, নজিয়া ভমিটিং টেন্ডেন্সি আমরা দেখি, তার সঙ্গে আমরা ম্যালিনা যেটা ব্ল্যাক স্টুল যেটা বলা হয়, বা কফি রঙে আমাদের ভমিটিং আমরা দেখি। আচ্ছা, টাইমে শুধু ফরক আছে, যখন গ্যাস্ট্রিক আলসার হয় আমাদের, তখন আমরা দেখি খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটে ব্যথা স্টার্ট হয়ে যায়। মানে খেলেই ব্যথা শুরু হয়ে যায়। এক্স্যাক্টলি, মানে খাবার যখনই আমাদের স্টমাকের উপর আসবে, সে আলসার উপর যখনই আসবে, ব্যথা আমাদের স্টার্ট হয়ে যাবে। আর খাওয়া যেটা ডাইজেস্ট হওয়ার পর 2 ঘন্টা পর যখন ব্যথাটা স্টার্ট হবে, সেটা হচ্ছে আমাদের ডিউডেনাল আলসার। আচ্ছা, মানে আমরা মিল নিলাম, একটা খাবার আমি খেয়েছি, সেটা যখন ডাইজেস্ট হয়ে যখন ফরওয়ার্ড যে খাবারটা বাড়বে আমার ডিউডেনাল দিকে, তখন আমার ব্যথা হবে। তো সেটা খাবার 2 ঘন্টা পর। স্যার, খাবার 2 ঘন্টা পর? পর। তাহলে সেটাকে কি বলছি? ডিউডেনাল আলসার। আচ্ছা, আর যখন খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার। মানে মোস্ট প্রবাবলি সিমটমস সেম আছে, শুধু সময়ে তফাৎ রয়েছে। যেটা ইনস্ট্যান্ট পেন হচ্ছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক, অ্যান্ড খাওয়ার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। এই 2 ক্ষেত্রেই কি বমি হবে? ইয়েস, আপনার সিমটম থাকবে, নজিয়া ভমিটিং থাকবে, তার সঙ্গে আপনার ম্যালিনাও সমস্যা থাকবে। কেন কি আপনার যখন পেটে ঘা হয়ে গেছে, ঘা যখনই মানে তারপর যখনই ঘর্ষণ বা যা ইরিটেশন হবে, সেখান থেকে তো ব্লাড আসবে। তো আর ব্লাড যখনই আসবে, সেটা কিন্তু আপনার স্টুলে আপনি দেখতে পারবেন ম্যালিনা, ব্ল্যাক স্টুল। ফ্রেশ ব্লাড আসবে না, ব্ল্যাক স্টুল আসবে আপনার। কেন কি স্টুল যেখানে আপনার ব্লাড বেরোচ্ছে, তো সেখান থেকে আপনার রেকটাম পর্যন্ত অনেক দূরেই রয়েছে, তার মাঝখানে অনেক কিছু জিনিস রয়েছে, সেখানে এই জন্য আপনার ব্ল্যাক স্টুল আসবে, ফ্রেশ ব্লাড আপনি দেখবেন। আচ্ছা আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে যে এই লক্ষণগুলো যখন কেউ দেখতে পাচ্ছেন, বা যদি আপনাদের মধ্যে এরকম কেউ হয়ে থাকে যে খাচ্ছেন, খাওয়ার সাথে সাথে পেট, এটা কি পেটটা ফুলে যায় বা এই জাতীয় কিছু প্রবণতা হতে পারে? অবশ্যই হবে, আপনার ডাইজেশন হবে না প্রপারলি, তো পেট ফুলে যাবে, ইনডাইজেশনের প্রবলেম তো থাকবে। না খেয়ে থাকলেও কি প্রবলেম হবে? অবশ্যই হবে, মানে খেলেও প্রবলেম, না খেলেও না প্রবলেম? খেলেও প্রবলেম। খেলে যেটা আমরা ইনস্ট্যান্ট দেখতে পারি, আর সঙ্গে যারা স্মোকিং করে, যারা অ্যালকোহল খায় বা স্ট্রেস টেন্স অ্যাংজাইটিরা, তাদের সিমটমটা আর বেশি থাকবে, আচ্ছা, ট্রিগার করবে, সমস্যাটাকে আর বেশি বাড়িয়ে দেবে।
এই জন্য যারা অ্যালকোহল বা স্পাইসি ফুড বা স্ট্রেস আলসার তৈরি করে না, কিন্তু যাদের আলসার হয়ে গেছে তারা কিন্তু এইসব যারা এডিকশনে থাকে তাদের সমস্যা আরও বেশি বেড়ে যায়। বেশ, এবার প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আমি খেলেও ব্যথা করছে, না খেলেও ব্যথা করছে, এবার না খেলে তো বাঁচবো না, খেতেও হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যাদের এই ধরনের গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার রয়েছে তাদের কি ধরনের খাওয়া উচিত নয় আর কি খাওয়া উচিত? তো ন্যাচুরালি এমন খাওয়া দাওয়া উচিত যেখানে আপনি ইজিলি ডাইজেস্টেবল, মানে পাতলা খাবার। আচ্ছা, সেটা খেলেও তো সেই জলাজলি করবে। হ্যাঁ, কিন্তু খুব হালকা পাতলা খাবার। আপনার প্রথম লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট। আগে তো আপনাকে ট্রিটমেন্ট দরকার, আপনি প্রপার ট্রিটমেন্টে আসলে তখন আপনার কিন্তু সমস্যাটা কমবে। তারপর যে খাবারটা আপনি খাবেন সেই খাবারটা কিন্তু আপনার লাইট খাবার থাকবে, একদমই লাইট পাতলা খাবার, যেখানে তেল মশলা ছাড়া, লঙ্কা গুঁড়ো চলবে না, একদম পাতলা, যেটা ইজিলি আপনি ডাইজেস্ট করতে পারেন। আচ্ছা, এইরকম খাওয়া দাওয়া আপনাকে করতে হবে। বেশ, আমি আসবো তাহলে চিকিৎসা কি করতে হবে সেটা জানার বিষয় থাকছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার স্যার, বলছি স্যার আমি না যত দিন যাচ্ছে না কালো হয়ে যাচ্ছে, আর মুখে না কিরকম একটা কালো মতো কিছু কিছু জায়গায় স্পট পড়ছে। কে বলছেন? আর চোখে অর্পিতা অধিকারী স্যার। অর্মিতা? হ্যাঁ, অর্পিতা অধিকারী। কোথা থেকে? বারুইপুর থেকে। আচ্ছা, বলুন। এবার বলুন। স্যার বলছি আমি না যত দিন যাচ্ছে না কালো মতো হয়ে যাচ্ছি, আর মুখে না কিছু কিছু জায়গায় না একটা কালো কালো স্পট পড়ছে স্যার, কিরকম মানে একটা কালো কালো মতো স্পট পড়ছে আমার। আপনার বয়স কত? 22 বছর। 22 ইয়ার্স। আর এমনি অন্য কোনো সমস্যা আছে আপনার? না স্যার, আর তো তেমন কোনো সমস্যা নেই, জাস্ট কালো হয়ে যাচ্ছে আর মানে মুখের কিছু কিছু জায়গায় কালো কালো স্পট পড়ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ, শুনতে থাকুন অর্পিতা। দেখুন, আপনি আমাদের আয়ুর্বেদে একটা খুব ভালো তেল রয়েছে, কুমকুমাদি তেল বলা হয়, সেটা আপনি ইউজ করতে পারেন। যেখানে যেখানে স্পটগুলো হয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করুন, প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। বেশ, আরেকটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? কে বলছেন, কোথা থেকে বলছেন? গঙ্গারামপুর। হ্যাঁ, গঙ্গারামপুর। হ্যাঁ, কে বলছেন গঙ্গারামপুর থেকে? মলয় কুমার বসাক। মনোজ বাবু, বলুন বলুন। বলছিলাম আমার মেয়ের বয়স 18+। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলুন, শুনতে পাচ্ছি না, অস্পষ্ট হয়ে যাচ্ছে। মেয়ের বয়স 18+। আচ্ছা, মেয়ের বয়স 18+। হ্যাঁ, মেয়েটা মোটামুটি 8-9 মাস থেকে হাঁটুর ব্যথা। আচ্ছা, হাঁটুর ব্যথা। হ্যাঁ, উঠতে বসতে মানে মুভমেন্টে খুব সমস্যা হয়, উনি মানে পটিটাও করতে পারেন না ঠিক মতো। 18 বছর বয়স, হাঁটু ব্যথা। 18+। 18+। কোনো এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে? হ্যাঁ, সব করা হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, দেখুন কোন চেম্বার পাশে পড়ছে, আর নাহলে আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। একবার হেল্পলাইন নাম্বার ফোন করে আপনি কথা বলুন। 18 বছর বয়স, হাঁটুর ব্যথা, এটা মানে এক্সপেক্টেড নয় আর কি। এক্সপেক্টেড নয় অবশ্যই, কিন্তু হতেই পারে, সমস্যা আসতেই পারে। এই জন্য এক্সরে রিপোর্ট বা যা যা রিপোর্ট ওনার কাছে রয়েছে, বা ভিটামিন ডি, ক্যালসিয়াম উনি চেক করেছেন কি না আমি জানি না, সমস্ত রিপোর্ট দেখার পর ফার্দার আমরা কথা বলতে পারবো। মনোজবাবু, আপনি আমাদের স্ক্রিনে থাকা, যেটা আমি একটু আগেও বললাম, যে এই হলুদ বক্সে যে নাম্বার দুটো রয়েছেন, এটা নোট করুন। প্রোগ্রাম চলাকালীন কিংবা আপনাদের প্রোগ্রাম, সেই নাম্বারে ফোন করুন। ফোন করে আপনি জানুন যে আপনি গঙ্গারামপুরে থাকেন, তার কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে এবং সেখানে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন। সেটা যদি অনেকটা দেরিতে হয় তাহলে আপনি অনলাইনের মাধ্যমেও ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন, তাকে সমস্ত রিপোর্ট কিন্তু দেখাতে পারবেন। সেটাও কিভাবে করবেন, কবে করবেন, কখন করবেন, ওই অনলাইনে মানে ফোন নাম্বারে ফোন করে আপনি একটু জেনে নিন। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ, শ্রীবাস ঘোষ বলছি। শ্রীবাস ঘোষ। শ্রীবাস ঘোষ, হ্যাঁ বলুন। আমি বলছি ডাক্তারবাবুর সাথে আমি ডাইরেক্ট দেখা করতে চাই, আমার পেটের প্রবলেমটা দেখাবো। কোথা থেকে বাড়ি? বারাসাত থেকে। আপনি তো একটু আগে ফোন করলেন। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, আমার তো ঠিক বুঝতে পারলাম না। এই রে, আপনি বারাসাতে থাকেন তো? আমি আপনাকে বলে দিই, আবার ফোন করেছেন আপনি, একই ফোন দুবার এসছে। শ্রীবাস বাবু, আপনি একটা কাজ করুন, আমাদের এই যে দেখতে পাচ্ছেন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, টিভি স্ক্রিনে দেখুন, হলুদ বাক্সের মধ্যে দুটো নাম্বার রয়েছে, 9073641643।
হ্যাঁ এই নাম্বারটা নোট করুন, কিংবা তার নিচের আরেকটা নাম্বার রয়েছে দেখুন 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি এক্ষুনি ফোন করুন। আপনি বারাসাতে থাকেন, দমদমে স্যারের চেম্বার রয়েছে। কখন দমদমের চেম্বারে গেলে আপনি ডাক্তারবাবুর কাছে পাবেন, সেই অনুযায়ী ওই নাম্বারটিতে দুটোর মধ্যে একটি নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, তাহলেই আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যেটা ছিলাম আমরা, যে পেপটিক আলসার আমরা কারণটাও বুঝলাম এবং লক্ষণটাও বুঝলাম, খাওয়া দাওয়ার জায়গাটাও বুঝলাম, কিন্তু চিকিৎসা, তার প্রশ্ন হচ্ছে যে এর চিকিৎসা কি রয়েছে আয়ুর্বেদে? দেখুন, আয়ুর্বেদে 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। সেটা হচ্ছে নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শমন। 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। নিদান পরিবর্জন, কেন কি আপনার পেটে আলসার হয়ে গেছে, কী ধরনের খানপান সময়। আর আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, এই যে পেটে আলসারটা হয়েছে, এটা কোনো পরীক্ষার মাধ্যমে কি সেঙ্গুইন হয়ে যায় যে পেটে আলসার আছে? এন্ডোস্কোপি, এন্ড্রোস্কোপি। আচ্ছা, আপনি যখনই আপার জিআই এন্ডোস্কোপি করবেন, সেখানে কিন্তু পিকচার ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কী ধরনের পেটে সমস্যা রয়েছে, কোনো গ্যাস্ট্রাইটিস সমস্যা রয়েছে কিনা, বা কোনো আলসার তৈরি হয়েছে কিনা, সেই পরীক্ষাতে আপনি জানতে পারবেন। বেশ, এবার চিকিৎসায় আসছি। আপনি যেটা বলছেন যে 3টে পদ্ধতি রয়েছে আয়ুর্বেদে, যে 3টে পদ্ধতির মাধ্যম দিয়ে এই চিকিৎসাটা করতে হবে, এবং এটা কি এটার সঙ্গে সঙ্গে মানে ওষুধ তো খেতেই হবে ধরুন? অবশ্যই মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপি দুটো লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আচ্ছা, কেন ডিটক্সিফিকেশন আপনার দরকার রয়েছে, সঙ্গে আপনাকে মেডিকেশনও দরকার রয়েছে। মেডিকেশন যেটা আলসারকে আপনার হিল করতে হেল্পফুল কাজ করবে, আর ডিটক্সিফিকেশন এই জন্য কেন কি আপনার শরীরে ডোজ ডিসব্যালেন্স হয়েছে, আপনার শরীরে অ্যাকুমুলেট হচ্ছে, তার সঙ্গে আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সমস্যা রয়েছে। তো এই পঞ্চকর্মা থেরাপি এই সমস্ত জিনিসের উপর কাজ করবে। অ্যান্ড মেডিসিন আপনার পেটে যে আলসার হয়ে গেছে, যা হাইপার অ্যাসিডিটি হচ্ছে, বা যে প্রবলেমগুলো রয়েছে তার উপর কাজ করবে। আচ্ছা, বেশ। এইবার আসছে একটা টেলিফোন রয়েছে বোধহয়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। আচ্ছা, এনিওয়ে, তো এই যে আলসারটা ধরুন অনেক দিন ধরে আলসারটা স্টে করছে, হয়তো সাময়িক কিছু গ্যাসের ওষুধ খাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার ওষুধটা স্টে করছে। এই আলসারটা স্টে করতে করতে এটা কি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে? অবশ্যই কমপ্লিকেশন তো রয়েছে। যে কোনো রোগকে আপনি ভালো করতে পারবেন না, আলটিমেটলি তার একটা কমপ্লিকেশন রয়েছে। দীর্ঘদিন আমার শরীরে যখন একটা রোগ থাকবে, তো আলসার একটা জায়গায় যখন আমার হয়ে গেছে, আর সেখানে আমার স্টমাকে তার পাশে কিন্তু অ্যাসিডও রয়েছে। অ্যাসিড কিন্তু কী করতে পারে, সেখানে কিন্তু পারফোরেশন তৈরি করে দিতে পারে। পারফোরেশন মানে হচ্ছে সেই জায়গায় একটা হোল ছেদা করে দিতে পারে। আচ্ছা, মানে ওই অ্যাসিডটা তখন কী হবে, আমাদের আশেপাশে অর্গানে কিন্তু স্প্রেড করে দেবে। সেটা একটা মারাত্মক কন্ডিশন হয়ে যাবে আমাদের। এর থেকে কি ক্যান্সার বা এই জাতীয়? অবশ্যই 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 রিকারেন্ট, যে কোনো জায়গায় আপনার রিকারেন্ট বারবার ইনফেকশন হবে, ইনফ্লামেশন হবে, সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস অবশ্যই বাড়বে। মাই গড। সুতরাং যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, তারা কিন্তু সাধারণ একটা গ্যাসের সমস্যা বলে ফেলে রাখবেন না। এই অনুষ্ঠানের মেসেজ কিন্তু এটাই, যে ফেলে রাখবেন না। যখন বাড়াবাড়ি হয়ে গেছে তখন আর কিছু করার নেই, তখন কিন্তু আপনাদের আরও কষ্ট হবে এবং কিছু করার থাকবে না। আমার সেখানে জিজ্ঞাসা, এই যে ধরুন চিকিৎসা যদি সঠিক টাইমে আসে, তাহলে কতদিনের মধ্যে তাকে সারিয়ে তোলা সম্ভব? 3 থেকে 6 মাসের আমাদের কোর্স থাকে, মেডিসিনাল কোর্স। যখন প্রথমবার আমাদের পেশেন্ট যখন আমরা দেখি, তার কন্ডিশন কেমন রয়েছে, কমপ্লিকেটেড কতটা রয়েছে পেশেন্ট, সেইভাবে আমরা চিকিৎসা করি। আর সব কিছু রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট। আপনি যখন রিপোর্ট আমরা পাবো, সেই রিপোর্টটা আবার আমরা আফটার 6 মান্থ রিপিট করে দেখে নেব যে কতটা ইমপ্রুভমেন্ট ভিতরে হয়ে গেছে। ওয়ান্ডারফুল। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আয়ুর্বেদ যে ট্রিটমেন্টের কথা স্যার বলছেন, সেই ট্রিটমেন্টটা কিন্তু রিপোর্ট ভিত্তিক ট্রিটমেন্টের কথা বলছে। অর্থাৎ আপনার যে সমস্যাই থাক না কেন, সেই সমস্যাটা কতটা সেটা আপনার রিপোর্ট বলছে। রিপোর্ট যা বলছে, ধরুন 10, আমি কথার কথা বোঝার জন্য বলছি। এবার আপনি ট্রিটমেন্ট করলেন 6 মাস ধরে, 6 মাস ধরে ট্রিটমেন্ট করার পর দেখলেন যে 10ই থেকে গেছে, তাহলে ট্রিটমেন্ট কোনো কাজ হচ্ছে না। কিন্তু 10 যদি আবার 11 হয়ে যায়, তাহলে ট্রিটমেন্টে কাজ তো হচ্ছেই না, বরং আরও ক্ষতি হচ্ছে। কিন্তু 10 যদি কমে গিয়ে 5-এ চলে আসে, তাহলে ট্রিটমেন্ট কিন্তু কাজ করছে এবং তাতে আপনি সুস্থ হয়ে উঠছেন। রিপোর্ট সেই তথ্য বলে দিচ্ছে এবং আয়ুর্বেদ বা ডক্টর সুলতান খান সেইভাবেই ট্রিটমেন্টটা করে থাকেন।
রিপোর্টের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি সুস্থ হচ্ছেন কি হচ্ছেন না। তো সুতরাং বিষয়টা অনেকটা স্বচ্ছ এবং পরিষ্কার, এবং সেই কারণেই আপনারা যারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে চাইছেন, ডক্টর সুলতান খানের কাছে আসতে চাইছেন, 9073641643 এই নাম্বারে ফোন করুন, কিংবা 9831068089 নাম্বারে ফোন করে শটান চলে আসুন। আজকে বিদায় নেব স্যার, অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য, নমস্কার।